শুরুতেই যারা এবছর সিলেকশন নিয়ে প্রিপারেশনের এই ভিশাস সাইকেল থেকে বেরিয়ে যেতে পারলে তোমাদের সকলকে অনেক 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 কংগ্রাচুলেশনস এবং তোমরা ভবিষ্যতে অনেক ভালো করো। এবং যদি কোনো রকম ভাবে মনে হয় যে আমি কোনোভাবে সাহায্যে আসতে পারি, কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে অ্যাড করে দেবে এবং সেটা যতটা সম্ভব অথেন্টিসিটির সাথে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, বিগত আমার ভিডিওগুলোতেও তোমরা অনেক কমেন্ট করেছো এবং সেই কমেন্টগুলো আমার যতটা ব্যাংকিং সম্পর্কে নলেজ এক্সপোজার আছে সেগুলো ছাড়াও আমার ফ্রেন্ডস সার্কেলের মধ্যে যারা ব্যাংকিং এর মধ্যে এখন বর্তমানে কর্মরত, অনেকে আইবিপিএস পিও আছে এবং আমার ফ্যামিলি মেম্বারের মধ্যেও কিছু জন আছে যারা আইপিএস ক্লার্কে সিলেক্টেড। তো তাদের থেকেও আমি যদি কোনো ইনফরমেশন না জেনে থাকি, তাদের থেকে কিন্তু সেই ইনফরমেশন গ্যাদার করে আমি তোমাদের সেই ইনফরমেশন পুরো 100% অথেন্টিসিটির সাথে প্রোভাইড করার চেষ্টা করি। কারণ যখন আমি জানি যে একটা ভুল ইনফরমেশনের জন্য একটা ক্যান্ডিডেটের কতটা ক্ষতি হতে পারে, আমি জেনে থেকে ইচ্ছাকৃতভাবে সেই ধরনের কাজ কোনোদিন করব না। ঠিক আছে, তো সেই সব দিকে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। এবং এই ভিডিওর পর যদি আমার ক্রেডিবিলিটি একটু হলেও কমে যায়, তাহলে কিন্তু যে এরকম মনে করো আমি তোমাদের জাজ করবো না, তোমরা চাইলে চ্যানেলটা অবশ্যই আনসাবস্ক্রাইব করতে পারো। কিন্তু এই চ্যানেলটা তোমরা মনে রাখবে, এটা কিন্তু একটা অ্যাসপাইরেন্ট ওরিয়েন্টেড চ্যানেল। ঠিক আছে, তাই এখানে মেন যে টপিক গুলো থাকবে সেগুলো অ্যাসপাইরেন্ট ওরিয়েন্টেড হবে। তাই আজকে আমি যাদের সাথে কথা বলছি তারা হচ্ছে সেই ধরনের অ্যাসপাইরেন্টদের সাথে কথা বলছি যারা কিন্তু এরকম আমার মতো 1.5 বছর ধরে প্রিপারেশন করছো, তা সত্ত্বেও এখনো মেন্সে সিলেকশন তোমরা পেলে না। তো দেখো, আমি তোমাদের কাছে কোনো সিম্প্যাথি পাওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি না, কিন্তু এটা বানানোর পিছনে আমার একমাত্র কারণ, যারা দিনরাত এক করে প্রিপারেশন করছো তারা কখনোই নিজেকে একা ভাববে না। যারা একটু প্রিপারেশন করে জাস্ট একটা সরকারি জব, একটা ব্যাংকিং জব পেয়ে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার কথা ভাবছো, তোমরা কিন্তু লাইফে একা নো। ঠিক আছে, ফেলিওর হয়তো তোমরা এখন ফেস করতে পারো, কিন্তু সেই ফেলিওর সারা জীবন তোমার থাকবে না। ঠিক আছে, একটা না একটা সময় এসে সেটাও তোমার কোনো এই জার্নিটাই তোমার মনে পড়বে যে এই জার্নিটাই তোমাকে যে জায়গাতে তুমি যেতে চাইছো তার ফান্ডামেন্টাল পজিশনটা কিন্তু এই জার্নিটাই তোমার তৈরি করে দেবে। তাই নিজের উপর কন্টিনিউ বিশ্বাস রাখো। আর আমারও যদি স্কোর কার্ডের কথা বলি, তাহলে হ্যাঁ, এসবিআই ক্লার্ক আমি এবছর ক্লিয়ার করতে পারিনি। আমি পেয়েছি 77.5, যেটা জানো 82 কাট অফ গেছে এবং তার থেকে প্রায় 4-4.5 নাম্বারের মতো আমি ডাউনে আছি। সো তোমাদের সাথে আমি এরপর কম্পিউটার স্ক্রিনে গিয়ে কিন্তু প্রতিটা স্কোর কার্ড শেয়ার করবো, যেগুলো সেভ করে রাখা আছে। দেখো, কোথাও না কোথাও হয়তো প্রিপারেশনের মধ্যে এখনো লুপহোল আছে, না হলে কেন হবে না, সিলেকশন তো হওয়ার কথা। আর আমার মনে হয় যে টাইম ম্যানেজমেন্টে আমি কিছু ভুল করেছি। আমার প্রিলিমসের স্কোর গুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি টাইম ম্যানেজমেন্টে কি ভুল করেছি। আমার প্রিলিমসের স্কোর আর মেন্সের স্কোর দেখে, মানে প্রিলিমসের স্কোর দেখে হয়তো একটা সাধারণ মানুষ কি 90% অফ পিপল তারা হয়তো এটা কখনোই ইমাজিনও করতে পারবে না যে এই ছেলেটা মেন্স ক্লিয়ার করতে পারবে না। কিন্তু ব্যাংকের পরীক্ষার এইটাই এবার বিউটি বলবো না খারাপ দিক বলবো, তোমরা ভাবো। কারণ এসএসসি পরীক্ষার সাথে ব্যাংকের পরীক্ষার এটাই পার্থক্য, যেখানে ব্যাংকের প্রিলিমস আর মেন্সের যে লেভেল, সেখানে না একটা বিস্তর পার্থক্য আছে। তাই তুমি প্রিলিমসে খুব ভালো করছো মানেই তুমি মেন্সে ভালো করবে তার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না। ঠিক আছে, প্রিলিমস হচ্ছে সম্পূর্ণ তোমার স্পিড চেক করে, মেন্স হচ্ছে সম্পূর্ণ তোমার সিলেকশন মানে প্রেজেন্স অফ মাইন্ড এবং সিলেকশন অফ কোশ্চেন চেক করে, অ্যাকিউরেসি চেক করে। যাই হোক, তোমাদের সাথে এবার আমি স্কোর কার্ডটা শেয়ার করবো। সো চলো এবার কম্পিউটার স্ক্রিনের মধ্যে যাওয়া যাক। আমি তোমাদেরকে স্কোর কার্ড গুলো শেয়ার করবো এবং তার সাথে আমার ছোট্ট একটা স্টোরি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তোমরা কাকে ফলো করছো সেটুকু অন্তত যেন তোমাদের মধ্যে কোনো রকমের ডাউট না থাকে, তোমরা যেন জেনে রাখো যে তোমরা কাকে ফলো করছো। দেখো, আমার যে ইউটিউবের ডেসক্রিপশন আছে সেখানে কিন্তু আমি প্রথম দিন থেকে বলে রেখেছি আমিও তোমাদের মতো একজন সহপাঠী, তোমাদেরই সহপাঠী, অর্থাৎ তোমাদের একটা ফেলো অ্যাসপাইরেন্ট। ঠিক আছে, তাই যদি থাম্বনেল দেখে কেউ ভেবে থাকো যে আমি মানে ব্যাংকে জব করি, না, সেটা সত্যি না। আমি ব্যাংকে এই মুহূর্তে জব করি না। আমি ব্যাংকে অবশ্যই সিলেকশন পেয়েছিলাম, আমি আইডিবিআই জ্যাম ক্লিয়ার করেছি, কিছু প্রাইভেট সেক্টর ব্যাংকও আমি ক্লিয়ার করেছি, কিন্তু মেইন স্ট্রিম যে এক্সাম গুলো সেখানে কিন্তু আমি এখনো ক্লিয়ার করে আমি সেখানে এখনো ব্যাংকে জব এখনো কিন্তু আমি পাইনি। তো যদি কেউ থাম্বনেল দেখে এরকম ভাবো, থাম্বনেলটা একটু ভালো হাই কোয়ালিটি ডিজাইন করেছি, তো সেটা দেখে কারোর মনের মধ্যে যদি এই ধরনের একটা চিন্তা ভাবনা তৈরি হয়, তাহলে সেটা কিন্তু তোমরা অবশ্যই মন থেকে বের করে দিও। আমার প্রতিটা আপডেট, আমার প্রতিটা প্রিপারেশন জার্নি আমি সবকিছুই তোমাদের সাথে চ্যানেলে শেয়ার করবো। তো তার জন্য কিন্তু চ্যানেলে তোমরা অবশ্যই কন্টিনিউ করতে পারো। দেখো, প্রথমেই ইন দ্য লেট 2022 আমার প্রথম যে সিলেকশন হয় সেটা হয়েছিল টিসিএস বিপিএস এ। টিসিএস বিপিএস ছিল হচ্ছে কি না, টিসিএস যে বিজনেস প্রসেস সার্ভিসেস, ওদের যে তোমার একটা সেকশন আছে, আইটি আর বিপিএস দুটো সেকশন থাকে, তো সেখানে আমার বিপিএস হয়ে গেছিল। এবং বিইং আ গ্রাজুয়েট ফ্রম কেমিস্ট্রি, আমাকে
তখন আমাকে এরকম ভাবতে হয়েছিল যে আমি যদি একটা আইটি কোম্পানিতে জয়েন করি তাহলে সেখানে আমি কি গ্রোথ করতে পারবো না করতে পারবো, ঠিক আছে। কারণ অনেস্টলি এখন এই তো তোমার জেনারেল লাইনগুলোর যে অবস্থা, সেখান থেকে তো কিছু তুমি হায়ার লেভেলে যদি না যাও, একদম যেই রিসার্চ লেভেলে না যাও, তাহলে তো পড়েও কোনো লাভ নেই না। তো সেই জন্য আমি আইটিতে কি করলাম না, তোমার ফার্স্ট অফ অল আইটিতে জয়েন করলাম না, কারণ প্রথমেই যে একটা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষের অ্যাসপাইরেন্টের মাথায় কি আসে না, একটা হোয়াইট কলার গভর্নমেন্ট লেভেল জব হবে। তো সেটা আমার মাথাতেও ছিল। তো সে কারণে আমি ভাবলাম যে এখন করবো না, এখন একটু প্রিপারেশন করে নিই, দেখি আমার হাতে কি কি অপশন আছে, এক্সপ্লোর করি, তারপর আমি পরবর্তীকালে যদি দেখা যায় তাহলে এদিকে আবার ফিরে আসবো। তো সে কারণে আমি তখন টিসিএস বিপিএসটা জয়েন করলাম না। ওকে, তো তারপর আমি কি করলাম না, তোমার দেখলাম যে আমার হাতে কি কি অপশন আছে, কারণ বিং অ্যান অ্যাসপাইরেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল ইট ইজ নট ইজি টু ফাইন্ড এ গভর্নমেন্ট জব। এটাও আমার জানাই ছিল, মানে এমন নয় যে জানতাম না। কারণ দেখো, ওয়েস্ট বেঙ্গলের মেন প্রবলেমটা কোন জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের মেন প্রবলেমটাই হচ্ছে যে এখানে তোমাকে রাজ্য সরকার কোনোভাবে হেল্প করবে না, ঠিক আছে। কারণ রাজ্য সরকার কোনো রকমভাবে হেল্প করবে না, মানে কোন চাকরিটা বা কোন রিক্রুটমেন্টটাই প্রতি বছর হচ্ছে, ঠিক আছে। তো সেরকমভাবে কিছু হচ্ছেও না, আর যেগুলো হচ্ছে সেগুলো হাজারটা ঘোটালার মধ্যে ঢুকে বসে আছে। তো সেই জন্য আমি দেখলাম যে সেন্ট্রাল লেভেলে যদি তোমার মাস স্কেল রিক্রুটমেন্টের কথা বলো, তাহলে কোন দুটো অপশন আমার হাতে থাকছে, সেটা হচ্ছে একটা এসএসসি আর একটা হচ্ছে ব্যাংকিং, ঠিক আছে। এবার ব্যাংকিং সেক্টরের দিকে আসার মেন কারণ হচ্ছে এখানে অনেক কারণ আছে। দেখো, আমার ব্যাংকের যে হোম লোনের ব্যাপারটা ওটা ভালো লাগে, ব্যাংকের যে স্পিডে সিলেকশনটা হয় এটা ভালো লাগে, এবং সেই সময় আমার বাড়িতে দুজন ব্যাংকে সিলেকশন পেলো। তো সেটার জন্য আমি প্রথমবার চোখে দেখলাম যে ব্যাংকিংয়ের যে প্রসেসটা কত স্পিডে হয়। এবং এসএসসিতে এই জায়গাগুলোতেই মার খাচ্ছিল, কারণ এসএসসি হচ্ছে তোমার প্রসেস, ওদের কোনো ঠিক ঠিকানা নেই। রিক্রুটমেন্ট এই বিগত 2 বছর একটু ঠিকঠাক হয়েছে, তারপর আবার বিগড়ে যেতে পারে, সেটা নিয়ে কোনো তোমার ইয়ে নেই, ওদের ট্র্যাক রেকর্ড খুব বাজে। এবং তা সত্ত্বেও ওদের যে কম্পিটিশন লেভেলটা সেটা ব্যাংকিং এর থেকে হাই, কারণ ওখানে রিপিটার্সটা প্রতি বছর বসছে পরীক্ষায়, একবার পরীক্ষা ক্লিয়ার করে নেওয়ার পরেও রিপিটার্স বসছে অলমোস্ট 40%, মানে শুধুমাত্র রিপিটার বসে ওখানে। সিলেক্টেড ক্যান্ডিডেটদের মধ্যে 40% শুধু রিপিটার থাকে। তো সেই জন্য দেখলাম যে না, ওখানে এসএসসি থেকে এখন যাওয়ার দরকার নেই। এবং ব্যাংকিংটা আমার ভালো লাগতে শুরু করেছিল, কারণ তোমার একটা প্যাশন তো থেকেই যায় না, স্টক মার্কেট বলো বা ক্যাপিটাল মার্কেট, ইকুইটি মার্কেট, মানি মার্কেট, এগুলোর পিছনে যে প্যাশন, এবং স্টক হয়ে গেল, মিউচুয়াল ফান্ড হয়ে গেল, এসআইপি, এসব এখন নতুন নতুন শিখতে যখন শুরু করলাম তখন আরোই ভালো লাগলো। তো সে কারণে ব্যাংকিংয়ের দিকে আসার আরও একটা অনেক বড় রিজন ছিল। তো তারপর আমি প্রিপারেশন যখন স্টার্ট করলাম, প্রিপারেশন স্টার্ট করার পরে দেখতে পেলাম যে ব্যাংকিংয়ের অ্যাকচুয়ালি কোশ্চেন তো অতটা ইজি নয় না। কারণ হচ্ছে আমরা যারা হচ্ছে বাংলা মিডিয়াম থেকে পড়া ছেলেদের মেন প্রবলেম কোন জায়গায় হয়, মেন প্রবলেম হয় ইংলিশে। আর ব্যাংকিংয়ের ইংলিশটা হচ্ছে একটু টাফ লেভেলে আসে, এমন নয় যে খুব ইজি লেভেলের ইংলিশ আসছে, কারণ এখানে তোমার কম্প্রিহেনশন যেটা আসে সেটা একটু হাই লেভেল থাকে। আর পিওতে তো অবশ্যই হাই লেভেল থাকে, ক্লারিক্যাল একটু হাই লেভেল থাকে। এবার আমাদের মেন প্রবলেমটা হচ্ছে যে আমাদের ইংলিশ এই জায়গাতে আছে, সেখান থেকে আমাদেরকে বাড়িয়ে প্রথমে ইংলিশ, মানে কি বলবো, একটা তোমার এক্সাম লেভেলে নিয়ে আসতে হবে, তারপর সেটাকে কম্পিটিশন লেভেলে তুলতে হবে। এবার এই প্রবলেমটা যারা ইংলিশ মিডিয়াম থেকে অলরেডি পড়ে আসছে তাদের হয় না, কারণ তারা অলরেডি এই জায়গাতে থাকে, ঠিক আছে। আমি বলছি না বাংলা মিডিয়াম থেকে প্রতি হাজার হাজার ছেলে প্রতি বছর সিলেকশন নিচ্ছে, কিন্তু আমাদের একটু প্রবলেম হয়, আমাদের একটু খাটতে বেশি হয়। তো ওই জন্য যখন 2023 আমি শুরু করলাম, তো আমার প্রথমে আরআরবি, পিও এবং ক্লার্কের একটা, মানে প্রথমে প্রিলিমসই ক্লিয়ার হচ্ছিল না, এবং প্রিলিমসের পিছনে খাটলাম সিলেবাস কমপ্লিট করতে 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 জিনিসগুলো বুঝতে বুঝতে। এবার এখানে ভালো কোচিং সেন্টার কিচ্ছু নেই, যেটা হয় একটা গ্রামের মধ্যে থাকি এবং সেখানে আমার বাড়ির ভিতর ঢুকে একটা ল্যাপটপের মধ্যে আমার পড়াশোনা। তো সেখান থেকে ধরো যখন মানে একটু তো সমস্যা হয়, নিজেকেই সব এফোর্টটা মারতে হচ্ছে। কিন্তু আমার একটা জিনিস ভালো কি হয়েছিল না, 2023-এ না আমার শুধু এই দুটো পরীক্ষার প্রিলিমস ক্লিয়ার হয়নি, তারপর প্রতিটা পরীক্ষার কিন্তু আমার প্রিলিমসগুলো ক্লিয়ার হয়ে গেছিল, এমন নয় যে প্রিলিমস ক্লিয়ার হচ্ছে না। এবার এখানে আমার একটু খুব প্রবলেম হয়েছে। এবার এদের যে মেন্সের স্কোর কার্ডগুলো কিন্তু আমি রেখে দিইনি কাছে, তার কারণ হচ্ছে যে তখন মেন্স অতটা ভালো হতো না, আর মেন্সের স্কোর কার্ড আমি কোনোদিন ভাবিও নিজে কাউকে দেখাতে হতে পারে। তো সেই কারণে আমি মেন্সের স্কোর কার্ড কিছুই কিন্তু আমি শেয়ার করে রাখিনি। তো মেন্সে ক্লিয়ারও হয়নি, ওগুলো স্কোরও শেয়ার করেনি, মানে সেভ করে রাখানি। কিন্তু প্রথমে তোমার এই 4টে পরীক্ষার যে প্রিলিম সেগুলো কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছিল, এবং এটা হওয়ার জন্য না আমার মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছিল যে না না, আমি মেইন স্ট্রিম যে ব্যাংকের পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি প্রিপারেশন স্টার্ট করতে পারি ভালোভাবে, মানে সিলেকশন হয়ে যাবে সেরকম একটা কনফিডেন্স ভিতরে এসেছিল। এবং সেই সময় কি হলো না, তোমরা যদি দেখো তাহলে 2023-এর মধ্যে এলআইসি এডিও দেখবে ভ্যাকেন্সি বেরিয়েছিল। তো সেটা না আমার ফার্স্ট অ্যাটেম্পটে, মানে তোমার ফাইনাল সিলেকশন হলো না, মানে প্রিলিমস মেন্স ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেল, কিন্তু মেরিট লিস্টে নাম এলো না। কিন্তু ওটা না আমার রিজার্ভ লিস্ট থেকে ক্লিয়ার হয়ে গেল। তো রিজার্ভ লিস্ট থেকে যখন এলআইসি এডিও ক্লিয়ার হয়ে গেল, এটার যে ইন্টারভিউটা ছিল সেখানে 36/40 পেয়েছিলাম আমি। তো ভালো লাগলো, যে মনে একটা কনফিডেন্স এলো, কারণ এই পরীক্ষাগুলো তো আইবিপিএসি কন্ডাক্ট করে। এবং তারপর কি হলো না, সে বছর যেটা তোমার আইডিবিআইটা যেন 2019 পর্যন্ত সরকারি ব্যাংক ছিল, তারপর এটা প্রাইভেটাইজড হয়ে গেছে। তো এটাও যে এক্সামটা হয় আইডিবিআই জ্যাম, সেটাও কিন্তু আইবিপিএসি কন্ডাক্ট করায়, এটাও আমার ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হয়ে গেল। তো তখন না, মানে কি বলবো, তখন যে কনফিডেন্সটা তোমার বিল্ড আপ হয়, খুব একটা ভালো লেভেলে কনফিডেন্স বিল্ড আপ হয় এগুলো থেকে, যে না তুমি পারবে।
এবং আমার বিগত ভিডিওগুলো থেকেও তোমরা দেখতে পেয়েছো যে আমার মানে ডাইভার্স নলেজটাকে আমি রাখতে পছন্দ করি, যে শুধুমাত্র সরকারি ব্যাংকের জন্য খাটছি মানে এই নয় যে আমি প্রাইভেটে কিভাবে কি হয় সেগুলো একটু জেনে রাখবো না। তো সেই জন্য আমি তখন এইচডিএফসি যেটা ডেপুটি ম্যানেজার সেটাতেও আমি অ্যাপ্লাই করেছিলাম এবং সেটাও আমার ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হয়ে গেল। এবারে এগুলো ক্লিয়ার হওয়া খুব একটা বড় কথা নয়, জাস্ট একটা অনলাইন অ্যাসেসমেন্ট একটা ইন্টারভিউ দিলেই তোমার এসব ক্লিয়ার হয়ে যায়। যদি বলো প্রাইভেট ব্যাংকে কিভাবে জয়েন করতে হয় সেসব রিলেটেড ভিডিও আমি বানিয়ে দেবো। তো এটা আমার ক্লিয়ার হয়ে গেল। তো সেখান থেকে না 2023টা আমার খুব একটা বাজে গেল না। 2023 না আমার 2-3টে জব অলরেডি আমার হাতে অফার ছিল, আর টিসিএসটা তার আগেই আমি ছেড়ে দিয়েছিলাম। তো মনের ভিতর কোথাও না কোথাও একটা ভালো লেভেলের কনফিডেন্স বিল্ড হয়ে গেল যে মেন্স একটাও ক্লিয়ার না হতে পারে, কিন্তু আমার প্রথম বছরই 4টে প্রিলিমস ক্লিয়ার হয়ে গেল এবং তার সাথে সাথে কিছু সাইড লাইনের কিছু এক্সামও ক্লিয়ার হলো, যে আমি চাইলে কিন্তু আমি এবার মানে মেন স্ট্রিম এক্সামগুলো ক্লিয়ার করতে পারবো, আমাকে জাস্ট আরেকটু প্রিপেয়ার করতে হবে। কিন্তু প্রবলেমটা কোন জায়গায় এলো, আমি প্রিলিমসের উপর এত বেশি গুরুত্ব দিয়ে ফেললাম যে মেন্সটা হচ্ছে ব্যাংকিং এর অ্যাকচুয়াল মেন গেম। এই জিনিসটা না, এটা আমার বুঝতে সত্যি একটু টাইম লেগে গেল। কারণ মেন্সের প্রিপারেশন তুমি যত স্পিডে যত তাড়াতাড়ি শুরু করতে পারবে এবং এটাই হচ্ছে তোমার গেম চেঞ্জার হবে। এখানে তুমি যত বেশি পড়বে সেটা তোমার প্রিলিমসেও এফেক্টিভ হবে। এই জিনিসগুলো বুঝতে আমার সত্যিই টাইম লেগে গেল, এটা আমি লেটে বুঝেছি এবং সেই কারণেই আমার 2024-এ তুমি প্রিলিমসের স্কোর কার্ডগুলো দেখো, তারপর তোমাকে আমি মেন্সের স্কোর কার্ড দেখাবো, তুমি বুঝতে পারবে যে আমার মেন প্রবলেমটা কোন জায়গায় হয়েছিল। তো 2024-এ যে প্রথম এক্সাম ছিল সেটা ছিল আরআরবি পিও এবং আরআরবি ক্লার্কের এক্সাম। তো সেটা তুমি দেখো আমার তাহলে একটা পিও পরীক্ষাতে তোমার দেখো এই যে স্কোরটা এটা খারাপ নয় কিন্তু, ঠিক আছে। আউট অফ 80 তুমি যখন 67 পাচ্ছ, পিও পরীক্ষাতে এটা যথেষ্ট ভালো স্কোর, সেটা তোমরাও বিশ্বাস করবে। এবং যেহেতু আমার আরআরবি পিওটা ভালো গেছিল, তার 7 দিন পরেই ছিল আমার আরআরবি ক্লার্কের এক্সাম। আরআরবি ক্লার্কে কি হলো না, আমি অ্যাটেম্প করতে থাকলাম এবং ক্লিয়ার হতে থাকলো এবং টাইমের আগে আমার কিন্তু পুরো পেপার সলভ হয়ে গেছিল। টাইমের আগে আমার কমপ্লিট পেপার সলভ হয়ে গেছে এবং সেটা যখন হলো তখন দেখো 80 আউট অফ 80। তো এই জিনিসগুলো তোমার কনফিডেন্সকে প্রচন্ড বুস্ট আপ করে দেয়। এবং তোমাদের এই সময় একটা কথা আমি বলে রাখি, ব্যাংকের প্রিপারেশনে কেন বলা হয় যে প্রথমের দিকের মান্থগুলো মানে একটা ইয়ারের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই মান্থগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট হয়, তার পিছনে কারণ হচ্ছে এই সময় তুমি যদি প্রিলিমস এবং মেন্সকে সুন্দরভাবে কমপ্লিট করে রাখতে পারো তাহলে তোমার সিলেকশনের চান্স অনেকটা বেড়ে যায়। না হলে 2024-এ আমার সঙ্গে যে প্রবলেমটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে আবার হবে। কি হলো প্রবলেম না, প্রিলিমসের সঙ্গে সঙ্গে মানে এখানে তুমি প্রিলিমস করতে করতে মানে আরআরবি প্রিলিমসের সঙ্গে তুমি যখন আইবিপিএস এর প্রিলিমস দেবে তখন আরআরবি মেন্স চলে আসবে এবং আইবিপিএস এর প্রিলিমস দিয়ে তুমি যখন আবার এসবিআই প্রিলিমস শুরু করবে তখন আইবিপিএস এর মেন্স চলে আসবে। তো প্রিলিমস আর মেন্সটাকে না তুমি সুন্দর করে ম্যানেজ করতে পারবে না, যে প্রবলেমটা আমার 2024-এ হলো। 2024-এ কি হলো না, আমি প্রিলিমসের উপর নিজের অজান্তে বেশি এমফাসিস দিয়ে ফেললাম এবং মেন্সের পিছনে যতটা সময় দেওয়া উচিত সেই সময়টা আমি দিলাম না। যে কারণে কি হলো, যে কারণে তোমাকে আমি আগে প্রিলিমসের স্কোর কার্ডগুলো দেখিয়ে দিই। এটা ছিল আরআরবি স্কোর কার্ড, মাইন্ড ব্লোয়িং স্কোর কার্ড প্রিলিমসে। তো সে কারণে আমার এখানেও মানে কি বলবো, একটা প্রথম এক্সামে এত সুন্দর স্কোর হলো, সিলেকশন তো হয়েই যাবে, এরকম একটা মোটিভেশন নিয়ে আমি এগিয়ে গেলাম। তা এই মোটিভেশনের জন্য প্রিলিমস এত বেশি পড়া হয়ে গেল যে আমার যেটা তারপরে এক্সাম কি এলো না, আইবিপিএস ক্লার্ক এবং আইবিপিএস পিও, তুমি সেখানে আমার স্কোর দেখো। আইবিপিএস ক্লার্কে আমার স্কোর এলো হচ্ছে 97.50। ক্যান ইউ ইভেন ইমাজিন? এই স্কোরটা কাদের দরকার পড়ে বলো তো? যারা আরবিআই অ্যাসিস্ট্যান্টের প্রিলিমস ক্লিয়ার করতে যায় তাদের এইসব স্কোর দরকার পড়ে। তো 97.5, এবার হ্যাঁ কাট অফ তো ওয়েস্ট বেঙ্গল থেকে হাই যায়, এটা তো সবাই জানো। 97.50 আমার এলো হচ্ছে আইবিপিএস ক্লার্কের স্কোর, মাইন্ড ব্লোয়িং স্কোর, সেরা মানে অ্যাটেম্প করতে থাকলাম। আমার এখানেও মনে হয় 95 না কত অ্যাটেম্প করেছিলাম, কিছুটা হয়তো নর্মালাইজেশনে বেড়েছিল। তো অ্যাটেম্প খুব ভালো আসছে, স্কোরও খুব ভালো আসছে। তারপর হলো আইবিপিএস পিওর স্কোরটা দেখো তোমরা। আইবিপিএস পিওতে আমার স্কোর এলো হচ্ছে, দেখো এটা আইবিপিএস পিও ছিল, প্রফেশনাল অফিসার। এখানে আমার স্কোর এলো হচ্ছে 72। এটা কাট অফ কত গেছিল দেখো, 48.50 কাট অফ গেছিল এবং তোমার স্কোর এলো 72.75, মানে অলমোস্ট 50-60, অলমোস্ট তোমার 23 মার্কস অ্যাবাভ। আইবিপিএস পিওর প্রিলিমসেও তোমরা জানো যে কোশ্চেন খুব একটা মানে ইয়ে হয় না, হালুয়া লেভেলে কোশ্চেন আসে না, যথেষ্ট ঠিকঠাক কোশ্চেন আসে। তো সেটাও 72.75। মানে দেখো প্রিলিমসের ক্ষেত্রে না তোমাদের আমি একটা মানে কথা রিভিল করছি, সেটা হচ্ছে প্রিলিমসে আমি একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি ফলো করেছি জাস্ট। হ্যাঁ, ক্যাট লেভেলে মানে আমি রোধাতে দেখবে রবি স্যার বলে একজন স্যার আছে না, তিনি এই স্ট্র্যাটেজিটা অনেক সময় বলে থাকেন। তো তোমাদেরকে না এই স্ট্র্যাটেজিটা আমি বলে দেবো, যারা বিগিনার আছো আর যারা সিলেকশন পেয়ে গেছো তোমাদেরকে তো আমি এখন কিছু বলতে পারবো না সরি, তোমাদের তুমি আমাদের ওপরে আছো, ঠিক আছে, তো তোমাকে আমি কিছু বলবো না। যারা আমার লেভেলে আছো, বিগিনার বা রিপিটার যারা আছো, তাদেরকে যদি কোনো সময় প্রিলিমসে তোমাদের প্রবলেম হয়, কারণ ব্যাংকে প্রিলিমস ক্লিয়ার করাটাও একটা টাফ কাজ, ঠিক আছে, বিশেষ করে আমাদের মতো বেঙ্গলি মিডিয়াম অ্যাভারেজ কোয়ালিটি ছেলেদের জন্য। তো সেই স্ট্র্যাটেজিটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, তোমরা নিচেতে কমেন্টে অ্যাড করে দাও, আমি তোমাদেরকে সেই স্ট্র্যাটেজি ভিডিওটা খুব সুন্দরভাবে সিলেকশন তোমার শেয়ার করে দেবো। জাস্ট 1 থেকে 1.5 মাস কি 2 মাস লাগবে তোমার ওটা ফলো করতে, তুমি প্রিলিমস ক্লিয়ার করতে পারবে তার মানে সেটা থেকে। শুধু একটু হার্ডকোর ইয়ে লাগবে এবং প্র্যাকটিস করতে লাগবে একটু। তো এটা হলো আমার আইবিপিএস পিওর প্রিলিমস।
আরআরবিতেই তুমি আরআরবি দেখো, তুমি আইবিপিএস দেখো, দুটোতেই আমার যে প্রিলিমস স্কোর মাইন্ড ব্লোয়িং স্কোর এলো। এবং তারপর ঘোষণা হলো না এসবিআই এ ভ্যাকেন্সি 14,000, এসবিআই 14,000 ভ্যাকেন্সি। আমি ভাবলাম যে এবছর আমার মানে সিলেকশন কেই বা আটকাবে, এবছর তো আমার সিলেকশন হয়ে যাবে, কোনো না কোনো একটা তো সিলেকশন আমার হবেই হবে। এবং এই ওভার কনফিডেন্সটাতেই হয়তো আমাকে কিল করে দিল শেষে, কারণ এই করতে করতে আমি প্রিলিমসের উপর এত বেশি গুরুত্ব দিয়েছি, মেন্সের উপর গুরুত্বটা সেই পরিমাণে দেওয়া হয়নি। এই ভিডিওর পর থেকে এবছর থেকে আমি শুধু মেন্সের জন্য পড়ছি, প্রিলিমস এবার তেল লেনে যাক, ঠিক আছে। প্রিলিমসের আমি জাস্ট মক দেবো এবং পুরো ফোকাস থাকবে আমার মেন্সের উপর এবছর। এবার এসবিআই প্রিলিমসের স্কোরটা দেখো, এসবিআই প্রিলিমসে আমার স্কোর এলো হচ্ছে, এসবিআই দেখো এটা আমার স্কোর কার্ড, এই যে সৌরভ পাল, ঠিক আছে, জুনিয়র অ্যাসোসিয়েট ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্মটা ফিল আপ করেছিলাম। এখানে আমার স্কোর এলো হচ্ছে 88.25, দেখে নাও স্কোর, দেখে নাও 88.25। প্রিলিমসেও জানো এসবিআই মানে খুব একটা হালুয়া লেভেল, মানে তোমার হালুয়া লেভেলের কোশ্চেন ছিল না, যথেষ্ট একটু ঠিকঠাক কোশ্চেন ছিল, সেখানে আমার স্কোর এলো 88.25। প্রিলিমসে আমি এত পরিমাণে খেটেছি যে মানে আমি কি বলবো, আমি তো বলছি এটাই আমার হয়তো সব থেকে একটা বাজে ব্যাপার হয়ে গেছে, যে প্রিলিমসে খেটে আমি যেখানে গুরুত্ব দেওয়ার দরকার ছিল সেই জায়গাগুলোতে আমার অ্যাডিকুয়েট টাইম দেওয়া হয়নি, যে কারণে আমার 2024-এও একটাও মেন্স ক্লিয়ার হলো না। এবার আসি মেন্সের কথায়। আরআরবির মেন্সের পেপারগুলো না আমি মানে এতটাই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, প্রায় 7-8 নাম্বার করে কাট অফের থেকে কম নাম্বার ছিল, তো ওগুলো আমি সেভই করিনি। আর সত্যি বলতে আমি সেই সময় ইউটিউব চ্যানেল খুলবো কি খুলবো না এরকম একটা মানে আমি ঠিক ছিল না যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, তো সেই কারণে কিন্তু আমার আরআরবির স্কোরগুলো করানি, তোমার সেভ করানি, ওই প্রায় কাট অফের থেকে 7-8 নাম্বার করে নিচে ছিল। তো সেটা তো দেখে আমার খুবই একটা বাজে ডিপ্রেশনের মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো যে আমার এত বাজে হলো। এবং সেখান থেকেই একটা তোমার চেন রিয়াকশনের মতো স্টার্ট হতে শুরু করলো, যে মেন্সের পিছনে না আমার একটা মানে তুমি বলতে পারো একটা ভয় দাঁড়িয়ে গেছিলো। তো যাই হোক, যেটুকু টাইম ছিল সেটুকু টাইমকে আমি গ্যাদার করে আইবিপিএস পিও মেন্সের জন্য আমি তখন খাটতে শুরু করলাম। এবং আইবিপিএস পিও যে মেন্স এলো সেখানে দেখো আমার স্কোর কত এসছে। আইবিপিএস পিওতে যে মেন্স ছিল সেটাতে আমার স্কোর এলো হচ্ছে 75.25। আগের বছর আইবিপিএস পিও না, যেটা আমার মেন্স ক্লিয়ার হয়নি হচ্ছে তোমার ওই ইয়ের জন্য, ডেসক্রিপটিভ পেপারের জন্য, ডেসক্রিপটিভ পেপারে আমার 0.5 মার্কস হয়নি, কারণ আইবিপিএস পিওতে আগের বছরও আমার তোমার স্কোর ভালোই ছিল, অলমোস্ট কাট অফের থেকে 10-12 নাম্বার বেশি ছিল, কিন্তু ডেসক্রিপটিভে আমার কাট অফ ক্লিয়ার হয়নি। তো এই বছর সেরকম প্রবলেম হলো না, যদিও ডেসক্রিপটিভে আর একটু বেশি পেলে আমার খুবই ভালো হতো, তাহলে আমার এবছর সিলেকশনটাই হয়ে যেত। কিন্তু মেন প্রবলেম সেটা থাক, আর কি বা বলবো, এসব নিয়ে আর কি কথা বলবো। দেখে নাও এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল স্কোর, রিজনিংয়ে 20.25, জেনারেল ইকোনমিতে হচ্ছে 9.25, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 17.50, আর ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনে হচ্ছে 14.75, আর ইংলিশ এসে এটাতে হয়তো আর একটু বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এটা তোমার 13.50 এখানে থেকে গেল। তো টোটাল আমার যে কনসলিডেটেড স্কোরটা এলো সেটা হচ্ছে 75.25, ঠিক আছে। এবং তারপর যখন 1 এপ্রিল আমার 1 এপ্রিল যখন প্রথম রেজাল্টটা বেরোলো, তখন আমি দেখতে পেলাম আমার স্কোর টোটাল কত, 41.91 আউট অফ 100, ঠিক আছে। এবার এখান থেকে আমি ক্যালকুলেট করে দেখলাম আমার তোমার ইন্টারভিউতেও স্কোর এসছে হতো 75.65। এবার ইন্টারভিউর এই স্কোরটাকে আমি খুব একটা খারাপ স্কোর বলবো না, ইন্টারভিউর এই স্কোরটা ঠিকই আছে। মেন্স স্কোরটা যদি আমার আর একটুখানিও 2-4 নাম্বারও বেশি হতো আমার সিলেকশন হয়ে যেত, কারণ জেনারেলে কাট অফ গেছে 42.69, জেনারেলে কাট অফ 42.69, আর আমার তোমার কাট অফ মিস হলো হচ্ছে 0.78, এই মার্কসে আমার কাট অফটা মিস হয়ে গেল। এটা যদি 0.5 মার্কসের ভিতরেও থাকতো, তাহলে আমার রিজার্ভ লিস্টের মধ্যে নাম থাকতো, কিন্তু রিজার্ভ লিস্টটা আমার মিস হয়ে গেল কত না, 0.28 আমার রিজার্ভ লিস্ট মিস হয়ে গেল, ঠিক আছে। তো এটাই হলো অ্যাকচুয়ালি ব্যাপার। 0.78 এবছর আমার আইপিএস পিও মিস হয়ে গেল, যদিও আমার এই ডেসক্রিপটিভ বা জেনারেল ইকোনমি এটাতেও যদি আরেকটু বেশি আমার নাম্বার আসতো, এই দুটো মিলিয়ে যদি 1-2 নাম্বার করে বেশি আসতো, তাহলে আমার সিলেকশনটা হয়ে যেত। যাই হোক, আইপিএস পিওটা এভাবে মিস হলো। সো এরপর আসি আইবিপিএস ক্লার্কের কথায়। আইবিপিএস ক্লার্কে তোমরা দেখো, একটু জুম করে নিয়ে দাঁড়াও। আইবিপিএস ক্লার্কে এটা ছিল মেন্স স্কোর কার্ড, এ দেখো 82.25। আইবিপিএস ক্লার্কটা আর একটু বেটার হওয়া উচিত ছিল এখানে, কিন্তু ওই যে বললাম মেন্সের পিছনে অ্যাডিকুয়েট সময় দেওয়া হয়নি, যে কারণে এই সাবজেক্টটা তোমার গেম চেঞ্জার সাবজেক্ট, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস, যারা এই সাবজেক্টটার উপরে টাইম থাকতে গুরুত্ব দিয়েছে, এই সাবজেক্ট তাদের পার লাগিয়ে দিয়েছে। এই সাবজেক্টটার উপরে যারা টাইম থাকতে গুরুত্ব দেয় নেই, এই সাবজেক্ট তাদের শেষ করে দিয়েছে, ঠিক আছে। সো ইংলিশ আর জিকে এই দুটো হয় আমাদের মতো ছেলেদের সব থেকে বড় প্রবলেমের জায়গা, কারণ তোমরা এফর্ট মেরে সায়েন্স পড়েছো, তো এফর্ট মেরে এই দুটোকে তো ঠিক করেই নেবে, রিজনিং অ্যাপটিটিউড এই দুটোকে তো ঠিক করেই নেবে, রিজনিং এবং কোয়ান্ট তোমার অটোমেটিক একটা স্যাচুরেশন লেভেল হিট করে যাবে, কিন্তু প্রবলেমটা হবে ইংলিশ এবং তোমার জিএতে, ঠিক আছে। সো এবছর আমি এই দুটোর উপর একটু স্পেশালি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো।
ঠিক আছে। এবার দেখো তাহলে স্কোর এলো টোটাল হচ্ছে সব মিলিয়ে এটাতে স্কোর একটু কমে গেছে, এখানে তোমার 10.75, এটাও যদি আর একটু 2-1 নাম্বার বেশি হতো, 2-1 নাম্বার যদি বেশি হতো তাহলে সিলেকশনটা হয়ে যেত 82.25, এবং সেটাকে যখন আমি ওরা 100-এ কনভার্ট করে তখন সেটা এলো হচ্ছে 41.13, মানে এটা 125, সেটা দেখছি এরা ইয়ে করে মানে সেকেন্ড ডেসিবেল পর্যন্ত নিয়েছে এবং সেকেন্ড ডেসিমেল পর্যন্ত নিয়ে এটাকে 13 করে দিয়েছে, ঠিক আছে। তো এলো 41.13, এবং সেখান থেকে দেখো এবছর কাট অফ গিয়েছে কত, এবছর কাট অফ গিয়েছে হচ্ছে 41.75। তো এটা হচ্ছে আমার কাট অফ মিস হচ্ছে 0.62। এই 0.62 কাট অফ মিস হয়েছে, এটা কাট অফ মিস হচ্ছে বলতে এরা ইয়েতে রেখে দিয়েছে, রিজার্ভ রেখে দিয়েছে, এবং মোস্ট প্রবাবলি এটার রিজার্ভ অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে, বুঝলে তো, কারণ এবছর চান্স আছে ক্লিয়ার হয়ে যাবে। আর প্রতি বছরই হয় 2-3 নাম্বার তো নিচে নেমেই যায়, তো রিজার্ভ থেকে এটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু সেই আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিজার্ভের ভরসায় কেই বসে থাকে, ঠিক আছে। রিজার্ভের ভরসায় একমাত্র তারাই বসে থাকে যারা হাল ছেড়ে দেয়, কিন্তু আমি ওরকম মানে অ্যাসপারেন্টদের মধ্যে পড়ি না যে হাল ছেড়ে দেবো এরকম সময়, এত কাছে গিয়ে তো ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। সো এটা হলো তোমার আইপিএস ক্লার্কের। এবং তারপর যেটা আমার মানে কি বলবো, যেটা আমার হার্টকে একদম শ্যাটার্ড করে দিল, সেটা হচ্ছে এই 2 দিন আগে যে এসবিআই রেজাল্টটা বেরিয়েছে। তোমরা কতটা বিশ্বাস করবে আমি জানি না, কিন্তু এই চ্যানেলটা আমি খুলেছি জানো, আমার এতটা কনফিডেন্স ছিল যে এবছর এসবিআই ক্লার্ক তো আমার ক্লিয়ার হবেই হবে। তো সে কারণে আমি চ্যানেলটা পর্যন্ত খুলেছিলাম যে এরপর আমি যারা আমার বয়সী যারা অ্যাসপাইরেন্ট আছে বা যারা বিগিনার আছে, রিপিটার আছে, তাদেরকে আমি যেটা শিখেছি সেখান থেকে কিছুটা গাইড করার চেষ্টা করবো, ঠিক আছে। আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ ছিল, অনেকটাই লো ফিল করছিলাম, সেই জন্য 2-3 দিন ধরে চ্যানেলে আর কিছু ভিডিও দিইনি। এর মাঝে একবার রেজাল্ট এসবিআই সাইটের মধ্যে গ্লিচ হয়ে গেছিলো, সবাইকে 76 দেখাচ্ছিল রেজাল্ট, সেসব অনেক কিছু হয়েছিল, আমি চ্যানেলে আর ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ সেই সিচুয়েশনে ছিলাম না যে আমি ভিডিও শ্যুট করবো, ঠিক আছে। সো দেখো এসবিআই এর মেন্সের রেজাল্ট যেটা বেরিয়েছে, এসবিআই মেন্সের রেজাল্ট হচ্ছে 77.5, যে কাট অফটা আমি প্রেডিক্ট করেছিলাম, অনেকজন অনেক কিছু বলছিলে, কিন্তু কাট অফটার মধ্যে তোমরা দেখবে একমাত্র জেনারেলটা ছাড়া বাকি সব কাট অফ অলমোস্ট অ্যাজ ইট ইজ গেছে। আমি ইডব্লিউএস বলেছিলাম 70 যাবে, 70 গেছে। আমি তোমার ওবিসি বলেছিলাম 68 বলেছিলাম মনে হয়, 69 গেছে। এবং এসটি বলেছিলাম যে যেটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকবে সেটাই যাবে, আর এসিটাও এরকমই কাছাকাছি কিছু, মানে 63 না 64 কিছু একটা বলেছিলাম। তো এগুলো একদমই কাছাকাছি গেছে, কিন্তু প্রবলেমটা কোন জায়গায় না, আমি জেনারেলের কাট অফ নিজে প্রেডিক্ট করেছিলাম 75 +-3 মনে হয়, জেনারেলের কাট অফ আমি প্রেডিক্ট করেছিলাম, কিন্তু কি হলো না, জেনারেলে কাট অফ চলে গেল 82। এটা আমি সত্যি ভাবিনি, এটা আমি কেন অনেকেই হয়তো ভাবিনি যে জেনারেলে কাট অফ 82 যেতে পারে ওয়েস্ট বেঙ্গল থেকে এবছর, ঠিক আছে। আর আমি যে কাট অফটা প্রেডিক্ট করেছিলাম সেই কাট অফটা যদি যেত তাহলে এবছর আমিও সিলেক্ট হয়ে যেতাম, কিন্তু 77.5 এটাও মানে মানা যাচ্ছে না, কারণ আমি যে অ্যাটেম্পটা করেছিলাম সেটা অলমোস্ট 95+ অ্যাটেম্প ছিল, ঠিক আছে। আর আমার যে শিফটটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট শিফট ছিল, ফার্স্ট শিফটের আমার পরীক্ষা ছিল, 95+ আমার অ্যাটেম্প ছিল। আর এসে যখন আমি ক্রস চেক করছিলাম তখন দেখতে পেলাম যে জিকেতে কিছু কোশ্চেন ভুল হয়েছে, আর ইংলিশে যে কতটা অ্যাটেম্প কি বিগড়েছে জানি না, নর্মালাইজেশনে কি মার্কস কমেছে সেটাও বুঝতে পারছি না, কিন্তু সেখান থেকে কমে একদম এতটা কমে যাওয়া কি করে হয়েছে, এখন কিছুটা হয়তো নর্মালাইজেশনে কমেছে আর কিছু কোশ্চেন হয়তো ভুল হয়েছিল, যাই হোক আমারই ফল্ট, যেটা হয়েছে আমারই ফল্ট। তো 77.50 এলো, এটা কাট অফ থেকে প্রায় 4 নম্বরের কাছাকাছি কম আছে, কিছু করার নেই, যেটা হবার সেটা হয়ে গেল। অনেকে হয়তো বলবে যে এসবিআই পিও কেন ফিল করেনি, এসবিআই পিও ফিল করিনি কারণ তার সত্যি আমি তোমাদের এক্সপ্লেনেশনটা দিচ্ছি, সেটা হচ্ছে যখন আইবিপিএস পিওটা এত বাজেভাবে ক্লিয়ার হলো না, এবছর আইবিপিএস পিওতে তবুও তো প্রায় একটু বেশি ভ্যাকেন্সি ছিল, প্রায় 5,000 কাছাকাছি ভ্যাকেন্সি ছিল যেটা আমার মনে পড়ছে। তারপর হচ্ছে আইপিএস ক্লার্কে দেখো স্টার্টিংয়ে ভ্যাকেন্সি কম ছিল, তারপরে বেড়ে গেছিলো। তো এগুলো এত কম নাম্বারে ক্লিয়ার হয়ে যাওয়ার পর 600 ভ্যাকেন্সিতে এসবিআই পিওতে মানে সেই কনফিডেন্সটাই তো তুমি বিল্ড করতে পারবে না যে এসবিআই পিও আমি ফর্ম ফিল আপ করবো, কারণ অল ইন্ডিয়া যখন 600 ভ্যাকেন্সি থাকে, 600 ভ্যাকেন্সি থাকে, তখন তুমি কি করেই বা নিজে সেই কনফিডেন্সটা নিয়ে আসবে যে আমি ফর্ম ফিল আপ করবো, তখন তো তোমার ওই যে 700 টাকাটা ফর্ম ফিল আপ করতে লাগে সেটা অনেক বেশি মনে হবে। তো আর সত্যি বলতে আমি এবছর মানে ভেবেই নিয়েছিলাম যে এসবিআই ক্লার্কে আমার সিলেকশন হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আমি আর আইবিপিএস এই এসবিআই পিওতে কিন্তু আমি আর ফর্মটা এবছর ফিল আপ করিনি। ফিল আপ করেও যে আমি এবছর ক্লিয়ার করতে পারতাম তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। এই ক্লার্ক ক্লিয়ার হলো না, পিও কি বা ক্লিয়ার হবে, তো সেটাই এবছরও হলো না। প্রিলিমসে যতটা ভালো স্কোর আসছে মেন্সে ততটাই বাজে স্কোর আসছে। এবার আমি বাজে বলবো না, মানে এতটাও ভালো নয় যে তোমার তার থেকে সিলেকশন হবে। এটাই যদি তুমি দেখো না, এটা যদি কোনো ক্যাটাগরি থাকতো তাহলে প্রতিটা ক্যাটাগরি দিয়ে ক্লিয়ার হয়েছে, জাস্ট জেনারেলে ক্লিয়ার হয়নি। তোমাদের এই কথাটাও বলছি, আমি কিন্তু একজন জেনুইন ইডব্লিউএস ক্যান্ডিডেট, ঠিক আছে, কিন্তু ইডব্লিউএস এ এখন এত রকমের ঝামেলা নাটক চলছে এদিকে, তো ইডব্লিউএসটা বের করিনি অ্যাকচুয়ালি। ভেবেছিলাম সেই টাইমটা যদি আমি অ্যাকচুয়ালি এফোর্ট মারি বাড়ির মধ্যে তাহলে পড়াশোনা করবো, তো সেখান থেকে বেরিয়ে যাবে। তো এটা একটা ভুল ডিসিশন, এবছর বের করে নেওয়ার চেষ্টা করবো, ইডব্লিউএসটা এবছর বের করে নেওয়ার চেষ্টা করবো। এবং তোমাদের মধ্যে অনেকজন এটাও বলতে পারে যে তুমি কিসের জন্য সেই সময় আইডিবিআই জ্যামটা করলে না, জয়েন করলে না। দেখো আইডিবিআই জ্যাম জয়েন না করার পিছনে কারণ আছে, কারণ
আমাদের মতো পরিবার থেকে যারা বিলং করে না, যে কোনো মিডিল ক্লাস ফ্যামিলি, তোমরা এক এক পয়সা কোথায় খরচ করছো সেটা ইয়ে করে, মানে ম্যাটার করে। আর সেই সময় আমি ব্যাংকিং সম্পর্কে নলেজটা একটু কম ছিল, এখন হলে হয়তো জয়েন করেও নিতাম, কারণ তুমি 2 বছরের যে ইয়েটা পাবে, এক্সপিরিয়েন্সটা পাবে, একটা ম্যানেজার লেভেলে পাবে সবগুলোতেই, মানে এটা তো ম্যানেজার লেভেলে পাবে, এখানেও ম্যানেজার লেভেলে পাবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আইডিবিআই তোমার একটা বন্ড মানি থাকে, আর একটা থাকে হচ্ছে তোমার পিজিডিবিএ প্রোগ্রামের মানি। তো এই দুটোতে সব মিলে প্রায় 5 লাখের কাছাকাছি তোমার খরচ হয়ে যাবে যদি তুমি পিজিডিবিএ প্রোগ্রাম করতে করতে যদি অন্য কোথাও সিলেকশন পেয়ে যাও, তাহলে 1 পয়সাও ইনকাম হবে না, 5 লাখ টাকা খরচ হয়ে যাবে তোমার। তো সেটা একটা অনেক বড় তোমার কনসার্নের ব্যাপার ছিল। তো সে কারণেই আইডিবিআই জ্যামটা আমি সেই সময় জয়েন করিনি। দেখো, আমি আশা হতো নই, আমি এত কাছে গিয়ে হাল ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি এবছরও ট্রাই দেবো, এবং এবছর আমি মোস্ট প্রবাবলি প্রতিটা এক্সামকে ক্লিয়ার করার চেষ্টা করবো ফ্রম স্টার্টিং। এবং আমি চাইবো তোমরা এই চ্যানেলের মধ্যে যারা রিপিটার্স আছো, যারা বিগিনার আছো, তারা এই চ্যানেলের সাথে কানেক্ট হও। অ্যাটলিস্ট যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তারা কিন্তু এই চ্যানেলের মধ্যে কানেক্ট হও, কারণ শুধুমাত্র আমার কন্টেন্টের যে আমি ভালো কন্টেন্ট দেবো জন্য, তার জন্য বলছি না। তোমরা না একটা বাংলা কমিউনিটি তৈরি হবে চ্যানেলটার ভিতরে, যদি তোমরা থাকো তাহলে একটা তোমার বেঙ্গলি অ্যাসপাইরেন্টদের একটা কমিউনিটি তৈরি হবে। পরবর্তীকালে যখন কোনো পরীক্ষা হবে, এখানে যদি বেশি সংখ্যক ছেলে কানেক্ট হয়ে যায়, তাহলে ধরো কোনো একটা এক্সাম হলো, সেখানে আমি একটা পোল ক্রিয়েট করলাম, সেখানে তোমরা সবাই মিলে অ্যাটেম্প করলে ওয়েস্ট বেঙ্গল থেকে কতটা কাট অফ যাবে কি যাবে না অ্যাকিউরেট ভাবে প্রেডিক্ট করা সম্ভব হবে। তো সবাই এই চ্যানেলটাকে কিন্তু একদম সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সিলেক্টেড হয়ে গেছো, তোমরা দেখো, আমি একটা আয়রনের কথা বলি, আমার নিজে সিলেকশন হয়নি, কিন্তু বিগত এই যে ডকুমেন্টস রিলেটেড ভিডিও বা যে ভিডিওগুলো আমি ছেড়েছি, সেখানে তোমরা অনেক সিলেক্টেড ক্যান্ডিডেট আছো যারা কমেন্ট করছো, এবং আমি তোমাদের প্রতিটা কমেন্টের যে অ্যান্সারগুলো দিই, আমি মন থেকে একদম অথেন্টিকভাবে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি। নিজের যদি জানার মধ্যে না থাকে, তাহলে আমার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা ব্যাংকে অলরেডি তোমার জব করছে, তাদের থেকে আমি জেনে জেনে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তাই যারা সিলেক্টেড হয়ে গেছো, তারা ওই চ্যানেলটাকে ইনফিরিয়ার ভাববে না। তোমরাও এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো টু বি এ পার্ট অফ দিস কমিউনিটি। আর যদি কোনো রকম ভাবে তোমাদের কিছু সাজেশন দরকার থাকে বা কোনো রকমের কোয়েরিজ দরকার থাকে, যদি মনে হয়, তোমরা এখানেও জিজ্ঞেস করতে পারো। সেটা তোমরা চাইলে কোনো কমেন্টে তোমরা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে পারো, কারণ আমি তোমাদেরকে অথেন্টিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। নিজে না জানা থাকলে আমি জেনে নিয়েও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আমার ক্লিয়ার হয়নি মানে বলে যেন এই জিনিসটাকে ইনফিরিয়ার তোমরা ভাবতে শুরু করো না, ঠিক আছে? আজ হয়নি কাল হয়ে যাবে, সেটা বিষয় না। এবং যারা বিগিনার এবং রিপিটার্স আছো, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি স্ট্র্যাটেজি যেটা হচ্ছে তোমার প্রিলিমস রিলেটেড স্ট্র্যাটেজি এবছর ছেড়ে দেবো, এবং সেই প্রিলিমস স্ট্র্যাটেজি 100% ওয়ার্ক করবে, সেটা আমি বলে দিচ্ছি। কারণ মার্কসগুলো, আমার প্রিলিমসের মার্কসগুলো তার সব থেকে বড় প্রমাণ, ঠিক আছে? প্রিলিমসের মার্কসগুলো সব থেকে বড় প্রমাণ। আমি এসবিআই তুমি মার্কস দেখো 88.25, আইবিপিএস পিওতে মার্কস দেখো 72.75, আইবিপিএস ক্লার্কের মার্কস দেখো 97.5, এবং আরআরবিতেও সেরকম মার্কস, এটা 80 আউট অফ 80, এটা 67 আউট অফ 80। তো প্রিলিমসের মার্কস মাইন্ড ব্লোয়িং মার্কস। এবার যারা বিগিনার লেভেলে আছো, ইন্টারমিডিয়েট লেভেলে আছো, তারা অ্যাকচুয়ালি প্রিলিমসের স্ট্র্যাটেজিটা শেয়ার করে নেবো, সেটা ফলো করবে। এবছর তোমাদেরও সব প্রিলিমস ক্লিয়ার হবে। এবং মেন্সের ক্ষেত্রে দেখো, আমি কি স্ট্র্যাটেজি ফলো করছি, এই 2 বছর ধরে আমি কতটা শিখেছি, এবং সেখান থেকে নিজের কি পরিবর্তন করার চেষ্টা করেছি, এবং ডেইলি তোমার যে স্টাডি টু ডু লিস্ট, এইসব যদি 50 ডেজ হার্ড একটা চ্যালেঞ্জ শুরু করলাম বা কিছু, এইসব কিন্তু আমি করতে পারি, ভবিষ্যতে আমি করবও ভাবছি। অ্যাকচুয়ালি টু ডু লিস্ট তৈরি করবো, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সেসব কারণে যারা বিগিনার এবং রিপিটার্স আছো, তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং তার সাথে সাথে ধরো কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিভাবে রেডি করবো এবছর, ঠিক আছে? ইংলিশের রিডিংটাকে আমি কিভাবে আরো বেশি গুরুত্ব দিয়ে করার চেষ্টা করছি, কোন টিচারের কাছে থেকে আমি অ্যাকচুয়ালি ক্লাসগুলো করছি, এইসব জিনিসগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি শেয়ার করতে থাকবো। তো চ্যানেলটাকে সেই কারণেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা টোটালি আমি আনস্ক্রিপ্টেড রেখেছি, ভিডিওটা টোটালি আমি র রেখেছি। তো সেখানে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, কারো যদি কিছু খারাপ লেগে থাকে, তাহলে প্লিজ সরি। আমি তার ইন্টেনশনালি তোমাদের আমি কোনোদিন হার্ট করবো না, ঠিক আছে? এবং র রেখেছি, তো কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে, তাহলে তার জন্য তোমাদের কাছে থেকে আমি প্রথমেই সরি বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই ফর টুডে।